সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত জীববিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে অতীব প্রয়োজন ছাড়া তোমরা কেউ বাড়ির বাইরে বের হবে না। যদি তোমাদের প্রয়োজন হয় বের হতে, তাহলে অবশ্যই তোমরা কি করবে? মাস্ক ব্যবহার করবে, প্রয়োজনে ডাবল মাস্ক পরিধান করবে এবং অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করবে। বাইরে থেকে আসার পরে সম্ভব হলে অবশ্যই তোমরা গোসল করে ফেলবে এবং শারীরিক দূরত্ব, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবে। এছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই কিছুক্ষণ পর পর হাত ধুবে। বাসায় থাকা কালীনও তোমরা অবশ্যই এই হাত ধোয়ার প্র্যাকটিসটা চালু রাখবে। আশা করি সকলেই সুস্থ আছো। আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমি মির্জা সানজিদা ইয়াসমিন মুমু। আমরা আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান এবং চলন অধ্যায়টির বাকি অংশ নিয়ে আলোচনা করব। আসো আমরা দেখে নিই আজকে আমরা এখান থেকে কি শিক্ষণফল পাব। আমরা পেশির সাধারণ পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, টেন্ডন ও লিগামেন্ট বা অস্থিবন্ধনী ব্যাখ্যা করতে পারব এবং অস্থি সংক্রান্ত যে রোগ সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আজকের আমাদের আলোচ্য বিষয় পেশি, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, টেন্ডন ও লিগামেন্ট বা অস্থিবন্ধনী, অস্থি সংক্রান্ত রোগ যেমন অস্টিওপোরোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত। এখন আমরা দেখব পেশি। গতদিন আমরা অস্থি তরুণাস্থি সম্পর্কে জেনেছিলাম। এখন আজকে আমরা কি জানবো? পেশি সম্পর্কে। অস্থি তরুণাস্থির সাথে পেশি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অস্থি কি করে? আমাদের দেহে যেমন কাঠামো তৈরি করে, পেশি কি করে? সেই কাঠামোর উপরে আচ্ছাদন তৈরি করে। আমরা কিন্তু পূর্বের ছোট ক্লাসগুলোতে পেশি সম্পর্কে জেনেছি যে বিভিন্ন রকম পেশি থাকে, যেমন কি হৃৎপেশি থাকে, রক্ত নালীর পেশি থাকে, ঐচ্ছিক পেশি থাকে, অনৈচ্ছিক পেশি থাকে ইত্যাদি। এখন এই পেশি যে কাজগুলো করে থাকে আমরা সেটা সম্পর্কে কি জানবো। পেশি কি করে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন চলাফেরায় সহযোগিতা করে, অঙ্গ বিন্যাস করে এবং ভারসাম্য রক্ষা করে। এছাড়া কি করে? কঙ্কাল তন্ত্রের সাথে যৌথভাবে দেহের কি করছে? নির্দিষ্ট আকার তৈরি করছে। আর কি করছে? পেশি গ্লাইকোজেন সঞ্চয় করে, অর্থাৎ গ্লুকোজের মতো গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে এবং জরুরি প্রয়োজনে সেই গ্লাইকোজেনকে কি করে? প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করে। এছাড়াও কি করে? যে বিভিন্ন ধরনের পেশি আছে আমরা বলেছি, তার মধ্যে একটা রয়েছে কি? হৃৎপেশি, যেটা কি করে? হৃদ যন্ত্রের কাঠামোটা তৈরি করে। এই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় হৃৎপেশি কি করছে? হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনে কি করছে? বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া যে অন্যান্য আমাদের শারীরিক পেশিগুলো রয়েছে তার মধ্যে কি আছে? মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্যে দিয়ে খাদ্য বস্তু ও চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা দেখব মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। অবশ্যই আমরা পূর্বেই বললাম কি যে অস্থির সাথে পেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অস্থি কি করছে? কাঠামো গঠন করছে এবং পেশি সেই কাঠামোর উপরে আচ্ছাদন তৈরি করছে। তাহলে কি করছে? অস্থি এবং পেশি দুটোই কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। এখন এখানে দেখি, অস্থি দেহের কাঠামো কঙ্কালতন্ত্র গঠন করে আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে ঢেকে রাখে। যেমন বিভিন্ন রকম পেশি সম্পর্কে আমরা বলেছি, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি ইত্যাদি। এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঐচ্ছিক যে পেশি সেটি করছে টেন্ডন নামক দৃঢ় স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে কি করছে? অস্থিকে আটকে রাখছে। এখন এই পেশিগুলো কিভাবে কাজ করে আমরা একটু জানি। আমরা জানি আমাদের শরীরের মধ্যে কি রয়েছে? অসংখ্য নার্ভ রয়েছে, স্নায়ু রয়েছে। সেই স্নায়বিক তাড়নার মাধ্যমে পেশি যখন আমাদের মনে হয় যে আমরা হাতটাকে ভাঁজ করব, তখন কি করছি? আমরা হাতটাকে ভাঁজ করছি বা টান করছি বা হাঁটাচলা করছি বা নিজের দেহকে কি করছি? আড়মোড়া দিচ্ছি, প্রসারিত করছি। এগুলো সম্পূর্ণই কিন্তু আমাদের স্নায়বিক তাড়নার ফলে পেশি কি করছে? নিজের কাজটা সম্পাদন করছে। এখন আমরা একটা উদাহরণ দিই। আমাদের বইয়ে সুন্দর করে একটা উদাহরণ দেয়া আছে যে কিভাবে আমাদের এই চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে হাত কিভাবে সংকুচিত প্রসারিত করছে এবং সেই সাথে পেশি কিভাবে কাজ করছে। আমাদের হাতে এই হাড়টাকে আমরা বলছি কি? এইখানে যে লম্ব
লম্বা হাড়টা আছে এটাকে আমরা বলছি হচ্ছে কি হিউমেরাস। তাহলে আসো আমরা একটু এখানে চিত্রটা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের পেশি এবং অস্থি সম্পর্কে কিছু কাজ সম্পর্কে আমরা সুন্দর ধারণা পাবো। আমাদের বলছিলাম কি এই হাতের যে লম্বা হাড়টা এটাকে আমরা বলি কি হিউমেরাস, এবং এখানে যে হাড়গুলো থাকে এই একটা হচ্ছে কি হিউমেরাস এবং আরেকটা হচ্ছে কি রেডিয়াস এবং আরেকটা কি আলনা, এই দুইটা হাড়। এই উপরের এই পেশিটাকে আমরা বলছি হচ্ছে কি বাইসেপস পেশি এবং নিচের এই পেশিটাকে আমরা বলছি হচ্ছে ট্রাইসেপস পেশি। যখন আমি হাতটা সংকুচিত করছি তখন কি হচ্ছে আমার এই বাইসেপস পেশিটা সংকুচিত হচ্ছে এবং এই নিচের যে ট্রাইসেপস পেশি এটা কি করছে শিথিল হয়ে যাচ্ছে। এইভাবে রেডিয়াস এবং আলনা কি করছে হিউমেরাসের কাছাকাছি চলে আসছে। এর পরবর্তীতে আমরা যদি মনে করি যে আমরা হাতটাকে প্রসারিত করব অর্থাৎ টান করব, তখন কি হবে আমার বাইসেপস পেশিটা শিথিল হয়ে যাবে এবং ট্রাইসেপস পেশিটা সংকুচিত হয়ে যাবে এবং এই হিউমেরাস বরাবর রেডিয়াস এবং আলনা কি করবে একেবারে সোজাসুজি এক সারিতে সোজা হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা এরকম যে আমাদের অস্থির সাথে পেশি কি একেবারে পরিপূরক কাজ করছে। আমরা এখানে শুধুমাত্র হাতের হাড়ে একটা উদাহরণ দিয়ে আমরা দেখালাম কি হিউমেরাস, রেডিয়াস এবং আলনা এরা কি করছে বাইসেপস পেশি এবং ট্রাইসেপস পেশির মাধ্যমে কিভাবে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে স্নায়বিক তাড়নার মাধ্যমে। এখন আমরা দেখব টেন্ডন এবং লিগামেন্ট বা যেটাকে আমরা বলছি বাংলায় অস্থিবন্ধন। মাংসপেশির প্রান্ত ভাগ যদি দড়ি বা রজ্জুর মতো হয়ে অস্থির গায়ে লেগে থাকে তখন এই শক্ত প্রান্তকে বলা হচ্ছে কি টেন্ডন। টেন্ডনে কি থাকে? টেন্ডন হচ্ছে ঘন শ্বেত তন্তুময় এক প্রকার যোজক টিস্যু দ্বারা গঠিত। এই যোজক টিস্যুগুলোর মধ্যে কি থাকে? ম্যাট্রিক্সে থাকে এবং এই ম্যাট্রিক্সে এরা শাখা প্রশাখাহীনভাবে শ্বেত তন্তুগুলো ছড়ানো থাকে। এরা গুচ্ছাকারে থাকে অথবা পরস্পর সমানভাবে একেবারে সমান্তরালে বিন্যস্ত অবস্থায় থাকে এবং এই যে তন্তুগুলো এই তন্তুগুলো কি করতে একত্রিত হয়ে আঁটি বা বান্ডিল তৈরি করে। এই আঁটিগুলো আবার একত্রে অথবা এই বান্ডিলগুলো একত্রিত হয়ে কি করছে বান্ডিল গুচ্ছ বা আঁটি গুচ্ছ তৈরি করে। আবার কি করছে এই যে সকল আঁটি গুচ্ছগুলো এগুলো আবার কি করছে এরা আবার আরো বড়ভাবে সন্নিবেশিত হয়ে একত্রিত হয়ে কি করছে আঁটিতে বড় একটা আঁটিতে শ্রেণীবদ্ধ হচ্ছে। এভাবে মূলত টেন্ডনের ভেতরে যে তন্তুময় শাখা প্রশাখা বিন্যস্ত শ্বেত তন্তুগুলো ছড়ানো থাকে তারা কি করছে একত্রে অবস্থান করছে। আর আমরা বলতে চাচ্ছি যে টেন্ডন কিন্তু স্থিতিস্থাপকতা একেবারে কম, অর্থাৎ এদের ইলাস্টিসিটি নাই। আমরা যদি টেন্ডনকে টানি স্ট্রেচ করার চেষ্টা করি এরা কিন্তু কখনোই বড় হবে না, এরা তুলনামূলকভাবে বেশ কম স্থিতিস্থাপক। এখন আমরা দেখবো হচ্ছে কি লিগামেন্ট বা অস্থিবন্ধনী। আমরা টেন্ডনের ক্ষেত্রে বললাম কি টেন্ডন অনেক বেশি শক্ত, দৃঢ় এবং দড়ির মতো রজ্জুর ন্যায় বিন্যস্ত থাকে। ঠিক লিগামেন্ট কি করে? লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল এবং এর কি স্থিতিস্থাপকতাটা বেশি, অর্থাৎ এদেরকে যদি আমি টানি তাহলে কি হবে সে বড় হবে। তাহলে এই পাতলা কাপড়ের মতো তাহলে আমরা লিগামেন্টের সংজ্ঞা কিভাবে বলতে পারি যে কাপড়ের মতো পাতলা অথচ দৃঢ় এবং স্থিতিস্থাপক যে বন্ধনী দ্বারা অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তখন তাকে আমরা কি বলছি লিগামেন্ট। আমরা কিন্তু টেন্ডনের ক্ষেত্রে দেখেছি কি যে টেন্ডনের মাঝে থাকে হচ্ছে শ্বেততন্তু, কিন্তু লিগামেন্টের ক্ষেত্রে কিন্তু শ্বেততন্তু এবং পিত্ততন্তু নামে আরো এক ধরনের তন্তু থাকে। তবে এই যে পিত্ততন্তু এটা কিন্তু শ্বেততন্তুর চাইতে অনেক বেশি স্থিতিস্থাপক এবং এরা অনেক বেশি ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে। আর এই পিত্ততন্তুর মধ্যে কি থাকে? ইলাস্টিন নামক এক ধরনের তন্তু থাকে। এই ইলাস্টিন কি দিয়ে তৈরি? ইলাস্টিন তন্তুগুলো আবার ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কি দিয়ে তৈরি? ইলাস্টিক তন্তুগুলো ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। আর আমরা সেখানে টেন্ডনের ক্ষেত্রে দেখেছিলাম কি যে এরা অনেক বেশি
দৃঢ় গুচ্ছাকারে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। আর এরা কি করছে, লিগামেন্ট এরা সরু এবং শাখা প্রশাখা বিশিষ্ট জালিকাকারে এরা সুন্দরভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছড়া থাকে। এরা কি করছে, লিগামেন্ট সাধারণত দুইটা অস্থির সংযোগ স্থলে একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে ধরে রাখতে সহায়তা করে থাকে। আর এই লিগামেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কি হবে, আমাদের অস্থির চ্যুতি ঘটতে পারে, অর্থাৎ আমরা অস্থিটাকে প্রপারলি বাঁকা বা সোজা করতে পারবো না বা মুভ করতে পারবো না। আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। আমাদের প্রত্যেকেরই পায়ের পেছনে এই যে একটা দৃঢ় মাংসপেশী প্রান্তভাগে সে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে কি টেন্ডন। এই যে এটা হচ্ছে টেন্ডন। কিন্তু যদি কোনো দুর্ঘটনাবশত আমাদের টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ছিঁড়ে যায় বা কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এইটা জোড়া লাগানোটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য, কারণ এদের স্থিতিস্থাপকতা কিন্তু অনেক কম। কিন্তু কোনো কারণে যদি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু লিগামেন্ট রিকভারি করা যায়। কিন্তু টেন্ডনের ক্ষেত্রে কি এটা অনেক বেশি কষ্টসাধ্য এবং অনেক ক্ষেত্রে নাও হতে পারে। এখন আমরা দেখব অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ। এই অস্থি সংক্রান্ত রোগের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি অস্টিওপোরোসিস। এখন আমরা একটু অস্টিওপোরোসিস সেটা কি জানি। সাধারণত আমরা জেনে এসেছি যে অস্থির গঠনের জন্য কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কোনো কারণে যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায় তখন কিন্তু এই অস্টিওপোরোসিস রোগ হয়। তবে আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাধারণত বয়স্ক নারী এবং পুরুষদের এই রোগটি হয়ে থাকে। যে সকল পুরুষ এবং মহিলারা দীর্ঘদিন যাবত স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করে তাদের ক্ষেত্রেও এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং যারা অলস জীবনযাপন করে, কায়িক পরিশ্রম করে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটি হয়ে থাকে। এখন এই রোগটি যে আমাদের হয়েছে আমরা কিভাবে বুঝবো, আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেলদি বোন, অর্থাৎ আমরা অস্থি যখন পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে অস্থির মাঝে কি থাকে, বিভিন্ন রকম অস্থি কোষ থাকে এবং সেগুলো অনেক ঘনভাবে একত্রিত হয়ে থাকে। এই যে ছোট ছোট আমরা ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু অস্থি কোষ, যেগুলো খুবই সুন্দর ঘন সন্নিবেশিত হয়ে একত্রে অবস্থান করছে। ঠিক এই পাশে যদি আমরা অস্টিওপোরোসিস এর সংবলিত এই রোগের যে চিত্রটা যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ভেতরে যে অস্থি কোষগুলো রয়েছে তাদের ভেতরে তাদের যে অবস্থা সেটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, অর্থাৎ হাড়ের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে একটা অস্টিওপোরোসিস রোগ সংবলিত একটা হাড়ের চিত্র। তাহলে এই লক্ষণটা কি? লক্ষণ কি? অস্থি ভঙ্গুর হয়ে যেতে পারে, আর কি অস্থির ভেতরের ঘনত্ব কমে যেতে পারে, পেশির শক্তি কমে যেতে পারে, পিঠের পেছনের দিকে ব্যথা হতে পারে। এছাড়াও কি হতে পারে? আমাদের হাড়ের প্রদাহ অর্থাৎ অস্থির মধ্যে ব্যথা হতে পারে। এখন এর প্রতিকারটা কি? প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি? পঞ্চশর্ধ পুরুষ এবং মহিলাদের কি করতে পারি? আমরা দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে পারি, অথবা কি করতে পারি? ননি তোলা দুধ অথবা দুগ্ধজাত খাদ্য গ্রহণ করলে আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হতে পারে। তবে আমরা কিন্তু অবশ্যই কি করব? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটা গ্রহণ করব। আর প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি? প্রতিকার হিসেবে আমরা যেটা, প্রতিরোধ হিসেবে আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি? যথেষ্ট পরিমাণ সূর্যালোকে থাকতে পারি, কারণ আমরা জানি সূর্যালোকে কি আছে? অনেক বেশি ভিটামিন ডি আছে, এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ আমরা খাবার খেতে পারবো। আমরা যদি মনে করি আমরা প্রয়োজন মতো আমরা ব্যায়াম করতে পারবো, শারীরিক পরিশ্রম করতে যদি করি, আঁশযুক্ত এবং সুষম খাবার যদি আমরা গ্রহণ করি, তাহলে কি করি? আমরা কিন্তু এই অস্টিওপোরোসিসটাকে প্রতিরোধ করতে পারবো, অনেকাংশে আমরা প্রতিরোধ করতে পারবো। এরপরে আমরা দেখবো কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। বিভিন্ন প্রকার বাতরোগ সম্পর্কে আমরা জানি। এই বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অন্যতম রোগ, যেটা সাধারণত কি হয়? বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। তবে অনেক কম বয়সী ছেলেমেয়েরাও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যেটাকে আমরা বলি বাংলায় গেটে বাত, এটাতে কিন্তু আক্রান্ত হতে পারে। সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের বেলায় কি হয়? গিটে ব্যথা হয় এবং পরবর্তীতে রিউমেটিক ফিভার বা বাত জ্বর নামক এক ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে।
এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। এখন আমরা দেখবো এই গেটে বাত হলে কি ধরনের লক্ষণ আমরা দেখতে পারি। অস্থি সন্ধি বা গিটে প্রদাহ বা কি হয়? ব্যথা হয়, অস্থি সন্ধিগুলো শক্ত হয়ে যায়, অস্থি সন্ধিগুলো নাড়াতে অনেক বেশি কষ্ট হয় এবং কি হয়? গিঁটগুলো ফুলে যায়। অর্থাৎ আমরা যদি একটু চিত্রটা দেখে আমরা আরেকটু ক্লিয়ার হবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের যে আঙ্গুলের যে গিরাগুলো রয়েছে সেটা কি হয়েছে? ফুলে গেছে, বাঁকা হয়ে গেছে। এই যে পায়ের দিকে যদি আমি লক্ষ্য করি, একেবারে ফুলে ফুলে বাঁকা হয়ে গেছে। এখানে কি হচ্ছে? প্রদাহ হচ্ছে, অস্থি সন্ধিগুলো শক্ত হয়ে গেছে এবং সেগুলো মুভ করতে কি হচ্ছে? অনেক বেশি কষ্ট হয়। এখন এক্ষেত্রে আমরা কি প্রতিকার করতে পারি? প্রতিকারের বেলায় আমরা দেখব যে অত্যাধিক পরিশ্রম আমরা করব না, ভারী কাজগুলো করব না এবং এই যে যদি যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, আমরা যদি এখানে গরম ভাবটা নেই বা স্টিম দেই তাহলে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া কি করতে পারি? আমরা এই অস্থি সন্ধিগুলো নাড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমরা ব্যায়াম করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোগটা প্রতিকার করতে পারবো। এখন আমরা দেখবো কি প্রতিরোধের ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো করব, অবশ্যই ডাক্তার নির্দেশিত নিয়মে ব্যায়াম করব, সুষম এবং আঁশযুক্ত আমরা খাবার গ্রহণ করব এবং অবশ্যই নিয়ম মাফিক জীবনযাপন আমাদেরকে করতে হবে। এভাবে সাধারণত আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গেটে বাতটাকে প্রতিরোধ করতে পারি। এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে আমরা আজকের ক্লাস থেকে আমরা কি ধরনের মূল্যায়নগুলো পেতে পারি। আমরা বলতে পারি লিগামেন্ট কি, অব্দসন্ধি কাকে বলে, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা বর্ণনা করো, মানব কঙ্কালে টেন্ডন ও লিগামেন্টের কাজ কি তা আলোচনা করো। আগামী দিন কার্ড এক্সাম নবম অধ্যায় সম্পূর্ণ তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। সবাই সুস্থ থাকবে।